সরকারের পক্ষ থেকে কি কোনো স্পেশাল বা লিগ্যাল ইমিউনিটি থাকে যেখানে লোন নিলে পরে বিপদে পড়লেও সেখান থেকে একটু রেহাই পাওয়া যেতে পারে? প্রথম কথা, যত টাকা লোন নিচ্ছেন তত টাকা নিজেকে আগে সিকিউর করুন থ্রু কিম্যান ইন্স্যুরেন্স। ওয়াই ইন্স্যুরেন্স? অনেকেই এই কনফিডেন্সের মধ্যে থাকেন যে আমার মধ্যে একটা বিলিফ সিস্টেম আছে যে আমার কিছু হবে না। মানুষ প্রথমে ভাবে যে আমি একজন সুপারম্যান, হুম। আমার কিচ্ছু হবে না। ফ্লাইট এয়ার টার্বুলেন্সে পড়েছে, ফ্লাইট দুলছে, সে ভাবছে আমি বাদে এই ফ্লাইটে যা যা যাত্রী রয়েছে তাদের সমস্যা হতে পারে, আমার কিছু হবে না। এই সমস্ত কিছুর মধ্যে একটা জিনিস চলে আসে যে কেউ যদি বেশি করে গ্রো করতে চায় তখন তাকে বিজনেস করতে হয়, এবং যদি পারিবারিক সূত্রে অনেক টাকা না থাকে তাহলে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা লোন একটা অপরিহার্য। তো এই যে ধরুন লোন নেওয়া, সেখানে একটা রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তাহলে প্রথম কথা হচ্ছে আমি বিজনেস করতে গেলে কত অবধি আমার লোন নিতে পারি, বা আমার যে কোনো কার ফ্ল্যাট ইত্যাদির ক্ষেত্রে কত অবধি আমি লোন নিতে পারি সেইটা ক্যালকুলেট করা একটা খুব ইম্পর্টেন্ট। আর এই পুরো বিষয়গুলোতে সরকারের পক্ষ থেকে কি কোনো স্পেশাল বা লিগ্যাল ইমিউনিটি থাকে যেখানে লোন নিলে পরে বিপদে পড়লেও সেখান থেকে একটু রেহাই পাওয়া যেতে পারে? ভালো প্রশ্ন করেছেন। ব্যবসা করতে গেলে পরে যদি ব্যাকগ্রাউন্ড যদি খুব স্ট্রং থেকেও থাকে, পারিবারিক স্ট্রং ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, তারপরেও কিন্তু মানুষ লোন নেন এবং লোন নিয়ে তারা বড় ব্যবসাটাও করছেন। এবার আমি নিয়েছি লোন, সেখান থেকে কীভাবে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো? আপনি যে শব্দটা বললেন যে রিস্ক ম্যানেজমেন্টটা কীভাবে করবো? প্রথম কথা, যত টাকা লোন নিচ্ছেন তত টাকা নিজেকে আগে সিকিউর করুন থ্রু কিম্যান ইন্স্যুরেন্স, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কারণ আপনি ওই কোম্পানির যদি কিম্যান হয়ে থাকেন, মানে আপনারই যদি মস্তিষ্ক প্রসূত সব চিন্তাভাবনা হয়ে থাকে, তাহলে আপনি খুব ইম্পর্ট্যান্ট ওই কোম্পানিটার জন্য। সো আপনার অবর্তমানে আপনার অবর্তমানে যে ফাইন্যান্সিয়াল লসটা হতে চলেছে কোম্পানির, সেটা প্রথম থেকেই প্রোটেক্ট করে রাখা, অ্যান্ড যে টাকা লায়াবিলিটি রয়েছে সেটাকেও প্রোটেক্ট করে রাখা। এটাতেও গেল যে ব্যবসা হচ্ছে আর কোনো রকম এরকম মরাল হ্যাজার্ড হলো, সেই ক্ষেত্রে সে নিজেকে কভার করে নিল। ব্যবসা চলতে চলতে কোনো কারণে ব্যবসার একটা ডাউনফল হওয়া শুরু করলো এবং নেগেটিভ দিকে যেতে শুরু করলো, যেখানে কিনা ব্যাংকক্রাফট হওয়ার একটা সম্ভাবনা হয়তো এসে গেছে। হতেই পারে এরকম। এমন ক্ষেত্রে এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেটা যদি আপনি অ্যাভেল করেন, তাহলে আপনার সব কিছু সম্পত্তি যদি আপনার ক্রোক করেও নেয়, এই সম্পত্তিটাকে আপনাকে ক্রোক করতে পারবে না। সেটা হচ্ছে MWP অ্যাক্ট। MWP অ্যাক্টে আপনি কি নিতে পারেন? এই এমডব্লিউপি অ্যাক্টটা কি? ম্যারেজ ওমেন প্রোটেকশন অ্যাক্ট। যদি কেউ বিবাহিত হন আর তার এই ব্যবসার জন্য সে যদি নিজেকে মনে করেন এই প্রোটেকশন নেব, যা টাকার তিনি লোন নিচ্ছেন ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের যদি সে ইন্স্যুরেন্স কভারেজ নেয়, আর সেই কভারেজের সঙ্গে যদি তার মিসেসের নাম অ্যাড করে অ্যাজ এ নমিনি অ্যান্ড MWPর অ্যাক্টে প্রপোজালটাকে থ্রু করায়, তাহলে যদি কখনো এরকম নেগেটিভ সিচুয়েশন আসেও, ব্যাংক বা ইনস্টিটিউশন তার জীবন থেকে সব অ্যাসেট নিয়ে যেতে পারে, কিন্তু এই অ্যাসেটটা নিতে পারবে না। এটা অ্যাবসলিউটলি তার মিসেসকে প্রোটেক্ট করার জন্য উনি করে রেখেছিলেন। আর এইটার কিন্তু কোনো আপার লিমিট নেই, যে কোনো লিমিট অবধি সে নিজেকে কভার করতে পারে। অতএব এই MWP অ্যাক্টটা আগে এতটা প্রচলনে ছিল না, এই মুহূর্তে প্রচণ্ড ইন্ডাস্ট্রিতে, কারণ ব্যাংক থেকে প্রচুর মানুষ লোন নিচ্ছেন আর মার্কেটটা এত টাফ, মার্কেটটা এতটাই কম্পিটিটিভ, তাই জন্যে কোথাও যদি একটু ভুলভাল ডিসিশন হয়ে যায়, যদি ব্যবসাটা যদি খারাপও চলে, তার যে হার্ড অ্যান্ড মানিটা রয়েছে সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়, তার জন্যই এই প্রোটেকশন অ্যাক্টটা। আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে যখনই কেউ ইন্স্যুরেন্স করতে চান তখন তারা বলেন যে আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে কেন যাব, আমি তো ব্যাংকে গেলে সেখানেই, এখন ব্যাংকে গেলেই বিভিন্ন ইন্স্যুরেন্স বা বিভিন্ন প্রোডাক্টের কথা বলা হয়, সেখান থেকে করতে পারি। সো মানুষ কিন্তু ইন্স্যুরেন্স কোথা থেকে করবেন এক্স্যাক্টলি, লাইক মিউচুয়াল ফান্ড, সেটা নিয়েও এখন রীতিমতো কনফিউশনে রয়েছেন। সেইটা নিয়ে আপনি কি বলেন? দেখুন, উইথ ডিউ রেসপেক্ট টু অল, হুম। ব্যাংকের কাজ হচ্ছে ব্যাংকিংটা, কিন্তু এই মুহূর্তে ব্যাংকের একটা প্যারালাল প্ল্যাটফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স প্রোডাক্টটাও সেল করা বা মিউচুয়াল ফান্ড সেল করা।
মানুষ চাইলে পরে ব্যাংক থেকেও কিনতে পারেন, কোনো সমস্যা নেই। খালি আমাকে বুঝতে হবে যে আমি কি প্রয়োজন অনুযায়ী কিনছি সেই প্রোডাক্টটা, বা যিনি আমার ব্যাংকার রয়েছেন তিনি কি ইন্স্যুরেন্স সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করে আপনাকে এক্সপ্লেন করছেন। কারণ তার পড়াশোনাটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকিং নিয়ে। তিনি যদি ইন্স্যুরেন্সটা বোঝেন তাহলে কোনো সমস্যা নেই, তিনি যদি মিউচুয়াল ফান্ডের ইনসাইটটা বোঝেন কোনো সমস্যা নেই, তাহলে ব্যাংক থেকেই কিনতে পারে। এবারে ব্যাংকের একটা সমস্যা হয়ে যাচ্ছে, আমি প্রথমেই বলেছি যে সকলকে সম্মান জানিয়ে আমি বলছি, বহু ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে দিনে 2-3টে করে ফোন আসে, প্রচুর ফোন কলস আসে। আরে সুরজিৎ, ব্যাংকে গিয়েছিলাম, 5 লাখ টাকা বললো ওয়ান টাইম রাখার জন্য। তা আমিও ভাবলাম যে 4-5 বছর কোনো অসুবিধা নেই, 5 লাখ টাকা রেখে দিই। এটা কখনো 5 লাখ, কখনো 10 লাখ, কখনো আরও হয়তো বেশি টাকা। তিনি ভেবেছেন একবারই দিয়েছেন, কিন্তু যে কোনো কারণেই হোক যিনি করিয়েছেন, ফর্ম ফিল আপ করিয়েছেন, হয়তোবা জেনে অজান্তে সে ওটাকে ইয়ারলিতে টিক করে দিয়েছেন। পরের বছর তার বাড়িতে রিনিউয়াল নোটিশ গেছে, সে ভাবছে আমি 5 লক্ষ টাকা ইয়ারলি কী করে ফেরত দেবো আমি আবার, মানে সেই 5 লক্ষ টাকা আমি আবার রিনিউয়ালের টাকা কোথা থেকে জোগাড় করবো। আর এই যদি 5 লাখের বেশি হয়ে যায় তাহলে আরও বড় সমস্যা। তো এইরকম কিন্তু মাঝে মধ্যে রং সেলিং হয়ে যায়, এরও কিন্তু উপায় রয়েছে বেরোবার। সেক্ষেত্রে আমরা একটা টিম তৈরি করেছি, যারা লিগ্যাল টিমের হেল্প নিয়ে আমরা যদি এরকম রং সেলিং আমরা প্রুফ করতে পারি, তাহলে যত টাকা উনি দিয়েছিলেন সেই টাকাটা তিনি পেতে পারেন। অবশ্যই তার জন্য একটা ফিস তাদেরকে চার্জ করা হয়, কিন্তু যে টাকাটা ভেবেইছিলেন আর পাবেন না কোনো দিনও, তার একটা পোর্শন পেলেও তো আমার কিছুটা হলেও কাজে লেগে যাবে। তো সেইটা কিন্তু আমাদেরকে একটু ভেবে চিনতে পা দিতে হবে যে আমি ঠিকভাবে ঠিক ইন্স্যুরেন্সটা নিচ্ছি কিনা। রাইট। আর ফাইনালি একটা প্রশ্ন আমাকে বলুন যে লাইক মিউচুয়াল ফান্ড, অনেকের কাছে এটা ক্লিয়ার না যে ওয়াই ইন্স্যুরেন্স। অনেকেই এই কনফিডেন্সের মধ্যে থাকেন যে আমার মধ্যে একটা বিলিভ সিস্টেম আছে যে আমার কিছু হবে না। সো ওয়াই ইন্স্যুরেন্স, বা এই ইন্স্যুরেন্সটা গুরুত্বপূর্ণ কেন? ইন্স্যুরেন্স কেন দরকার? প্রথম কথা হচ্ছে, মানুষ প্রথমে ভাবে যে আমি একজন সুপারম্যান, আমার কিচ্ছু হবে না। ফ্লাইট এয়ার টার্বুলেন্সে পড়েছে, ফ্লাইট দুলছে, সে ভাবছে আমি বাদে এই ফ্লাইটে যা যা যাত্রী রয়েছে তাদের সমস্যা হতে পারে, আমার কিছু হবে না। এটা একটা বিলিভ সিস্টেম মানুষের কাজ করে। আমি তাই জন্য সকলকে জিজ্ঞেস করি যারা আমার সঙ্গে দেখা করতে আসেন, আমি ইনফ্যাক্ট দর্শকদেরকেও জিজ্ঞেস করছি, মন থেকে খালি 2 জনের নাম লিখুন আপনার অবর্তমানে সেই মানুষগুলো আপনার মিসেস বা আপনার ছেলে বা মেয়ের আগামী যতদিন তারা সার্ভাইভ করবে তাদের ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি তারা নিতে পারবেন। যদি লিখতে পারেন তাহলে আপনার ইন্স্যুরেন্স নিড নেই, আর যদি না লিখতে পারেন তাহলে আপনার ইন্স্যুরেন্স নিড আছে। কত টাকার আছে সেটা পরের বিষয়, কিন্তু আছে। এটা তো গেল একটা পরিবারের কথা আপনি বললেন রিগার্ডিং দ্য ইন্স্যুরেন্স। আর একটা বিষয় হচ্ছে যে যেটা শুরুর দিকেও আমাদের বারবার উঠে আসছিল, যে ছেলে মেয়ের এডুকেশন বা ভবিষ্যৎ ইত্যাদি। তো কোনো এরকম নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন কিংবা প্রোডাক্ট আছে যেটা স্পেসিফিক্যালি ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্যই করা যায়? আছে, দেখুন 2 রকমের পদ্ধতিতে মানুষ এগোয় সাধারণত দেখছি। প্রথম কথা বার করলাম আমি, ধরুন একটা বাচ্চার পড়াশোনার জন্য আজ থেকে 15 বছর পর 40 লক্ষ টাকা লাগবে। সেটার একটা দিক হচ্ছে আপনি অ্যাবসলিউটলি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে গেলেন, আপনি ভোলাটাইল ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে গেলেন। সেখানে 2টো জিনিস হতে পারে। একটা হচ্ছে আপনি পুরো টার্মটা কমপ্লিট করলেন না, আপনি গোলটাই অ্যাচিভ করলেন না। আর এই 40 লক্ষ টাকা গোলটা পৌঁছাবার আগে যদি বাবার বা মায়ের যদি কোনো মিসহ্যাপ হয়ে যায়, তাহলে কিন্তু যত টাকা অবধি তিনি জমিয়েছেন অতটুকুই টাকা তিনি পাবেন। কিন্তু যদি এরকম কোনো প্রোডাক্ট তিনি নেন যেখানে ওনার ইন্স্যুরেন্স কাভারেজও থাকবে, আবার স্বপ্নটাও কিন্তু পূরণ হবে, খুব ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট আছে, এক্সপ্লেন করি আপনাকে। বাবা বয়স হচ্ছে 35 বছর, তার বাচ্চার মোটামুটি 15 বছর পরে 40 লক্ষ টাকা লাগবে। 35 বছর বয়স, তার মানে 50 বছর বয়স অবধি তার এই লায়াবিলিটিটা রয়েছে। এই চলার পথে 15 বছর চলার পথে যদি বাবার কিছু হয়ে যায় অ্যাক্সিডেন্টালি বা নর্মাল ডেথ,
তাহলে সঙ্গে সঙ্গে ওইখানে প্রিমিয়ামটা সিজ হয়ে যাবে। ওকে। কেন? ধরে নেওয়া হচ্ছে যে তার বাবা বা মা যিনি ইনকাম করে এটা জমা করছিলেন টাকাটা, তারা বর্তমানে কী করে প্রিমিয়াম দেবে সে? সিজ হয়ে গেল ওখানে প্রিমিয়াম। এবং প্রোডাক্টটা এটা ভাবছে যে বাচ্চাটা এই কদিনের যে বেঁচে থাকা যে সময়টা রয়েছে 18 অবধি, প্রত্যেক বছর তার পড়াশোনার খরচটা রয়েছে, সেটা কিভাবে চলবে? সেখানেও তাকে একটা সার্টেন অ্যামাউন্ট পে করা হবে রেগুলার বেসিস এবং ফিক্স অ্যামাউন্ট, যতক্ষণ না বাচ্চাটার বয়স 18 বছর হচ্ছে। ওই যে 40 লক্ষ টাকাটা ছিল সেটা বাচ্চার হাতে তুলে দেওয়া হবে 18 বছর বয়সে। কেন? তার পড়াশোনার জন্য সেই টাকাটা লাগবে। তার মানে আমার দুটো প্রোডাক্টের মধ্যে আমি যদি আমি কম্পেয়ার করি, এই প্রোডাক্টটার সিকিউরিটিটা হচ্ছে যে সেই ব্যক্তির যে স্বপ্নটা দেখা ছিল সেই স্বপ্নটা কিন্তু পূরণ হবেই, তিনি থাকুন অথবা না থাকুন। আমরা সকলেরই মঙ্গল কামনা করি যে তাদের কারোর কোনো সমস্যা না হোক, কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে যেন এরকম না হয় আমি জানতাম না তাই ভাবিনি তাই করিনি। আর এই প্রোডাক্টটা মানুষ কিভাবে অ্যাভেল করবে? ভারতবর্ষের অন্যতম একটি বড় কোম্পানি যারা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করে, তার কাছেই এই প্রোডাক্টটা রয়েছে। Okay. আর যদি আপনার আরও বিস্তারে জানতে হয়, তা আমরা তো রয়েছি।